বালিশে মুখ গুজে কান্না করছে, কারণ একটু আগে যে সত্যিটা জানতে পেরেছি সেটা শত চেষ্টা করলেও আমি মানতে পারবো না। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা ছোটখাটো একটা ব্যবসা করেন। আমরা মধ্যবিত্ত যাকে বলে, খুব সুখে শান্তিতে দিন কাটছিল। এবার ইন্টার দ্বিতীয় বর্ষে উঠেছি। বিকালে বারান্দায় বসে গল্পের বই পড়ছিলাম। এমন সময় কয়েকটা কালো কার এসে উঠোনে থামলো। আমি আগে কখনো এই মানুষগুলোকে দেখিনি। হঠাৎ করে একটা মেয়ে গাড়ি থেকে নেমে আসলো। বাবাও খুব খুশি মনে তাকে স্বাগত জানালো। কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে তারা কথা বললেন। হঠাৎ করে খেয়াল করলাম বাবার মুখটা মলিন হয়ে গেছে। আমি শুধু নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দেখছিলাম। কিছুক্ষণ পর বাবা এসে আমাকে ডাকলেন তাদের কাছে। আম্মু পিছন পিছন আসলেন। দুজনের মুখটা মলিন। মা তো প্রায় কান্না করবেন এমন অবস্থা। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? কিছু না বলেই আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলেন। আমি কিছু বুঝতে না পেরে তাদের সাথে পাশের রুমে গেলাম। সেখানে মেয়েটা বসে চা খাচ্ছে। মেয়েটা আমাকে দেখে কেমন করে তাকালো। পরে জানতে পারলাম এতদিন যাদের নিজের বাবা মা বলে জেনে এসেছি তারা আমার আসল বাবা মা নয়। এই যে মেয়েটা এসেছে ও আমার বোন। আমাকে নিতে এসেছে। ছোটবেলায় আমি যখন খুব ছোট তখন আমার বাবাকে তার বড় ভাই হত্যা করেন সম্পত্তির জন্য। তখন আমার দুই বোন বিদেশে পড়তে চলে যায় আর আমাকে রেখে যায় দুজনের কাছে। তাদের কোনো সন্তান ছিল না, তাই তারাও আমাকে রাখতে রাজি হয়। আজ বোনেরা দেশে ফিরে এসেছে, এসেই আমাকে নিতে এসেছে। আমি সবার সামনে চিৎকার করে বললাম, এতক্ষণ যত কথা এখানে হয়েছে আমি কিছুই বিশ্বাস করি না। আর এতদিন যখন এই মানুষগুলোকে নিজের বাবা মা হিসেবে মেনে এসেছি, তাহলে আজও এদেরই আমার বাবা মা হিসেবে মানি। আর তোমাকে আমি আমার বোন হিসেবে মানি না। বলেই রুমে এসে দরজা বন্ধ করে শুয়ে কাঁদছে। কেন আমার সাথে এমন হলো? যাদের এতটা ভালোবাসলাম, নিজের একমাত্র বাঁচার অবলম্বন জানলাম, তারাও আজ আমার সাথে বেইমানি করলো। ওইদিকে সবাই দরজা ধাক্কাচ্ছে, কিন্তু তার সেদিকে খেয়াল নেই। বাধ্য হয়ে দরজা খুলে মেয়েটি আসলো। এসে দরজা বন্ধ করে দিয়ে বলল, প্লিজ ভাই, চল আমার সাথে। আজ এত বছর পর আমরা তোকে নিতে এসেছি। তোর বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে। তুই চল আমাদের সাথে। বিশ্বাস কর, আমরা তোর নিরাপত্তার কথা ভেবে এখানে রেখে গিয়েছিলাম। তুই তখন খুব ছোট্ট ছিলি। আমার বাড়ি গাড়ি কিছুই লাগবে না, আর আমি তোমাদের চিনি না। চলে যাও এখান থেকে। বলেই বেরিয়ে আসলো। দরজার সামনে আম্মু দাঁড়িয়েছিল। দেখলো কান্না করছে নিলয়, জড়িয়ে ধরলো তাকে। আম্মু তুমি বলো, এই মেয়েটা মিথ্যে বলছে। আমি তোমার ছেলে, বলো ওদের আমি তোমার সাথে থাকতে চাই। আম্মু কিছুই বলছে না, শুধু কাঁদছে। একই কথা আব্বুকে বললেও সেও চুপ। একটু পর আব্বু এসে বলল, বাবা, আমাদের উচিত ছিল তোমাকে আগ থেকে এসব জানানো, কিন্তু তোমার লালন পালন করতে গিয়ে আমরা নিজের সন্তানের মতো তোমাকে রাখছি, যার কারণে তুমি এতটা কষ্ট পাচ্ছ। বিশ্বাস করো বাবা, আমরা তোকে কষ্ট দিতে চাইনি। নিলয় বাবার পায়ে ধরে বলল। বাবা আমি যাব না। কিন্তু মা এসে বলল, যদি তাদের সাথে না যায় তাহলে তার সাথে কোনোদিনও কথা না বলতে। নিলয় বুঝতে পারল বাবা মার কষ্ট হলেও কিছু করার নেই। রুমে গিয়ে চারপাশে হাত বোলাতে লাগলো। কত স্মৃতি জড়িয়ে আছে এই রুমের, কখনো ভাবেনি এটা ছেড়ে যেতে হবে। দেখতে দেখতে যাওয়ার সময় হয়ে গেল। সবাইকে বিদায় জানিয়ে মনে পাহাড় সমান অভিমান নিয়ে প্রিয় এলাকা ছেড়ে চলে গেল। জানি না কেমন হবে আগামীর জীবন। পথে বোন অনেকেই কথাই বলল। নিলয় চুপ করে বসেছিল। দেখতে দেখতে বাড়ি চলে এলো সুবিশাল এক রাজপ্রাসাদের মতো। এসে কোনো কথা না বলে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে একটা মেয়ে এসে জড়িয়ে ধরল। তারপর জানলো ও তার আরেক বোন তিশা। দুই বোন তাকে নিয়ে ভেতরে গেল। 8-9 জন কাজের লোক সালাম দিল। সে শুধু উত্তর দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। সবার মুখে হাসি, কিন্তু তার ভিতরে কেউ হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছে। দুজন ধরে নিয়ে গেল একটা রুমের মধ্যে। তার কয়েকটি ছবি দেখলো। অনেক বড় রুম, সাথে বারান্দাও। তার ছোটবেলার ছবি দেখে সে নিজেই চিনতে পারছিল না। দুজনেই নানান বিষয় প্রশ্ন করছে, বাট নিলয় এখনো চুপ। সে থাকতে না পেরে বলল, প্লিজ আপনারা একটু বাইরে যান, আমাকে একটু একা থাকতে দিন। দুজনেই চুপচাপ বেরিয়ে গেল। নিলয় বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়েছিল কতক্ষণ সেও জানে না। কেন জানি কিছুই ভালো লাগছিল না। পকেটে হাত দিয়ে দেখলো ফোনটা ফেলে এসেছে। রাত 8টা বাজে। রুমে কেউ একজন নক করছে। দরজা খুলে দেখলো সেই দুইজন। বলল, কি হয়েছে? চুপচাপ হাত ধরে নিয়ে গেল একটা রুমে।
ভাই, আমি জানি তুই আমাদের উপর রাগ করে আছিস, এটা স্বাভাবিক। কিন্তু তুই জানিস না, ওই শয়তানের বাচ্চা আমাদের বাবা মাকে খুন করে বাবার কোম্পানি দখল করে তোকেও মেরে ফেলতে চেয়েছিল। কারণ বাবার সব সম্পত্তি আমরা 3 ভাই বোনের নামে রেখেছিল। তাই তো নিরাপত্তার কথা ভেবে আমরা তোকে ওনাদের কাছে রেখে এরকম পালিয়ে বিদেশে চলে যাই। বিশ্বাস কর, প্রতিদিন আমরা তোর খোঁজ নিতাম। তুই প্লিজ আমাদের উপর রাগ করে থাকিস না। আমাদের একসাথে আমাদের বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। এরপর নিলয়কে নিয়ে একটা ছবির সামনে দাঁড় করালো। তাদের ফ্যামিলি পিক ছবিটা দেখে তারও যেন মনের ভিতরে অজানা এক আগুন জ্বলে উঠল। তাকিয়ে দেখলো দুজনেই কান্না করছে। নিলয় চোখ মুছে দিল দুজনেরই, আবার জড়িয়ে ধরে কান্না করে দিল। এরপর ছোট আপু তিশা বলল, চলো এবার খেতে যাই। এরপর টেবিলে গেল দুজনে। প্রায় যুদ্ধ শুরু করেছে তাকে খাইয়ে দিবে বলে। এভাবে রাতটা কেটে গেল। পরদিন সকালে উঠে নাস্তা করে বাড়ির ছাদে আসলো। অনেক বড় ছাদটা, কয়েকটা ফুল গাছও চারপাশে। দাঁড়িয়ে চারপাশটা দেখছিল। হঠাৎ তার চোখটা আটকে গেল এক মায়াবিনীকে দেখে। মেয়েটি তার বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছে। নীলয় এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ তার দিকে চোখ পড়তে ইশারায় জানতে চাইলো কি। নীলয় কিছুটা বলে চলে আসলো। এসে রুমে বসে আছে। বড় আপু আসলো। নীলে, কি করছিস ভাই? কিছু না, বসে আছি। চল, একজন তোর সাথে দেখা করতে আসছে। সে কিছু বলেনি, পিছন পিছন আসলো। দেখলো একজন মধ্যবয়স্ক মহিলা বসে আছেন। তার পাশে সেই মায়াবী চোখ নিলয় বারবার হারিয়ে যাচ্ছে। তার দিকে কেমন করে তাকালো। নিলয় চুপচাপ গিয়ে বসলো। কিরে বাবা, কেমন আছিস? জি আলহামদুলিল্লাহ, ভালো। নিলয় চিনতে পারলো না। পরে শুনলো তার বাবা মা মারা যাওয়ার পর সে নাকি ওনাদের বাসায় গিয়ে বসে থাকতো। তার ছোটবেলায় কিছুই মনে নেই। আর পাশের সেই মায়াবী নাকি ওনার মেয়ে তানিয়া। কাল থেকে ওকে কলেজে ভর্তি করব, তানিয়ার সাথে যাবে। নিলয় কোনো কথা না বলে শুধু শুনছে। দুপুরে খাবার পর বোনেরা আসলো। কোথায় যেতে হবে তাই রেডি হবে, কিন্তু কাপড় কই। ছোট বাবু বলল আলমারিতে দেখতে। নিলয় গিয়ে দেখে অনেক জামা কাপড়। তার মনে হয় কিনে রাখা ছিল। আমি মার্শাল্লাহ দেখতে খারাপ নই। হালকা নীল রঙের একটা পাঞ্জাবি আর জিন্স পরে বেরিয়ে পড়লাম। বাইরে এসে দেখি মায়াবতী দাঁড়িয়ে আছে, সেও আমাদের সাথে যাবে। সবাই গাড়িতে বসলাম। আপু একটা মোবাইল ফোনের দোকানের সামনে এসে গাড়িটা থামালো। এরপর একটা মোবাইল কিনে চলে গেলাম একটা অফিসে। এটা নাকি আমাদের আগে অনেক বড় আর নামডাক ছিল, কিন্তু বাবার পর সবকিছু নষ্ট করে দিয়েছিলেন চাচা। এখন আবার চালু হয়েছে। ভিতরে প্রবেশ করলাম। বেশ ভালোই অভ্যর্থনা জানালো। রহমান আঙ্কেলের সাথে পরিচিত হলাম। আপুদের অনুপস্থিতিতে উনি সবকিছু দেখে রাখছেন। অফিসের পেছনে আসলো। এখানেই নাকি তার বাবা মায়ের কবর। সবাই কিছুক্ষণ দাঁড়িয়ে চলে আসলো। আপুরা এখন থেকে অফিস দেখাশোনা করবে আর তাকে কলেজে ভর্তি করিয়ে দিল। ভালোই লাগলো। ক্যাম্পাসটা এত কিছুর ভিড়ে তানিয়ার কথাই মনে ছিল না তার। পিছন পিছন হাঁটতে নিলয় দিকে কেমন করে তাকায় সে। তার চোখের ভাষা নিলয় বুঝতে ব্যর্থ। আপুদের কি একটা দরকার থাকার নিলয়কে তানিয়ার সাথে পাঠিয়ে দিল। পাশাপাশি বসে আছে গাড়িতে। নিলয় কোনো কথা বলছিল না। লক্ষ্য করছে তানিয়া একটু পর পর তার দিকে কেমন করে তাকাচ্ছে। নিলয় স্পষ্টভাষী মানুষ বলেই ফেলল, আপনি আমার দিকে এরকম করে তাকাচ্ছেন কেন? কথা ফুটেছে তাহলে? কি? এতক্ষণ তো বোবা ছিলি। আচ্ছা, তোর কি সত্যি ছোটবেলার কিছু মনে নাই? না। আর আপনি তুই তোকারি করছেন কেন? বিষ করছি, কি করবি? নিলয় আর কোনো কথা বলল না। বাসায় ফিরে ফোন টিপছে। ছাদে দাঁড়িয়ে তখন হঠাৎ করে কফি খেতে ইচ্ছা করলো। বাসায় সব সময় নিজেই কফি করে খেত, তাই কিচেনে চলে গেল। তাকে দেখে রহিম ভাই মানে কাজের লোক এগিয়ে এলেন। ছোট ভাই, তুমি এখানে কেন? আমাকে ডাকলেই তো পারেন। না না ভাই, আমি কফি বানাতে এসেছি, তুমি কাজ করো। আপনি যান, আমি করে পাঠিয়ে দিচ্ছি। নিলয় কোনো কথা না বলে ছাদে চলে আসলো। এসেই মায়াবতীর সে স্নিগ্ধ রূপ দেখলো। তাকে দেখে ইশারায় কিছু একটা বলল। সে বুঝতে না পেরে জিজ্ঞাসা করলো। পিছন দিক থেকে কারোর আসার শব্দে ফিরে তাকালো। দেখলো বড় আপু আসছে, হাতে 2টা কফির মগ। কিরে, কি করিস? কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। মন খারাপ? নিলয় চুপ হয়ে গেল। সত্যি বলতে বাবা মায়ের কথা খুব মনে পড়ছে তার। কখনো তাকে নিজের ছেলের চেয়ে কম ভালোবাসেনি। কিরে, কি হলো? আঙ্কেল আন্টির কথা মনে পড়ছে?
নিলয় এখনো চুপ। আর মন খারাপ করতে হবে না, ওনারা কাল তোকে দেখতে আসবে। নিলয় লাফ দিয়ে আপুকে জড়িয়ে ধরলো। এই ছাড়, কফি তো ঠান্ডা হয়ে গেল। তারপর দুজনেই কফি খেয়ে রুমে চলে আসলো। পরদিন সকাল সকাল উঠে গেল, কলেজে যেতে হবে তাই রেডি হচ্ছিল। তখন আপুরা এসে কথা বলে তারাও অফিসে যাবে, তাকে তানিয়ার সাথে যেতে বলল। সেই নাকি তার সাথে একই ক্লাসে পড়ে। নিলয়ের মনের মধ্যে অচেনা এক আনন্দ কাজ করছে, তার আর প্রকাশ করলো না। বেরিয়ে পড়লো, সিঁড়ি বেয়ে নামছিল, তখনই চোখ আটকে গেল তার মায়াবতীকে দেখে। কালো একটা ড্রেস পরেছে, পুরাই পরি লাগছে তাকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ওর সাথে চোখাচোখি হয়ে গেল। নিলয় চোখ নামিয়ে নিল, কেমন করে তাকাচ্ছে ও। নিলয় কিছুটা লজ্জা পেয়ে গেল। তারপর তাড়াতাড়ি করে দুজন বেরিয়ে পড়ল। আপু গাড়ি নিয়ে যাওয়ার কথা বললেও নিলয় বলল আজকে রিকশায় করে যাবে। তখন তানিয়াও মানা করলো না। রিকশায় দুজনে বসে আছে, নিলয় একটু সরে বসে আছে। বাতাসে তানিয়ার চুলগুলো তার মুখে এসে পড়ছে। ওর চুলের মিষ্টি ঘ্রাণে নিলয় একটা নেশার মতো চলে যাচ্ছে। ঘোর লাগার দৃষ্টিতে তাকিয়ে আছে। ঠিক তখনই কি রে, আমি জানি আমি একটু বেশি সুন্দরী, তাই বলে এভাবে তাকিয়ে থাকবি? নিলয় কিছুটা থমকে গেল। হাসছে পেতনির মতো মুখ। কি বললি? আরেকবার বল। কি বলবো? বলছি পেতনির মতো আপনাকে দেখতে। তানিয়া এগিয়ে এসে তার কলারটা ধরল। নিলয় কিছুটা অপ্রস্তুত ছিল এটার জন্য। দেখুন আমরা রিকশায় আছি আর রাস্তার মানুষেরা কিরকম করে তাকিয়ে আছে আমাদের দিকে। এখানে সিন ক্রিয়েট করবেন না। তাকিয়ে আছে তো আমার কি, তবে ছাড়তে পারি দুইটা শর্তে। কি? প্রথম শর্ত, আমাকে তুই অথবা তুমি বলতে হবে। আপনি শুনলে নিজেকে কেমন জানি বুড়ি বুড়ি লাগে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে বিকালে আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। কোনোটাই আমি মানতে পারবো না, কারণ আমি অপরিচিত কাউকে তুমি বলে ডাকি না। আর দ্বিতীয় কারণ, বিকেলে বাবা মা আমাকে দেখতে আসবে, তাই যেতে পারবো না। অপরিচিত মানে কি শালা হারামি? ছোটবেলায় ঠিক মতো কথা বলতে পারতিস না, তখন আমাকে বিয়ে করার কথা পর্যন্ত বলে ফেলছিস, আর এখন আমাকে চিনোস না? বলে নিজে জিহ্বায় কামড় দিল। দেখুন আমার ছোটবেলার কথা আবার মনে নাই, আর তুমি বলাটা আমি ট্রাই করতে পারি। তাহলে তুই আর আমি আজ থেকে ফ্রেন্ড। মামা এসে পড়েছি। তানিয়া দাঁত কটমট করছে। নিলয় মুচকি হেসে নেমে পড়ল। কলেজের ক্যাম্পাসে হাঁটছে নিলয়, বেশ সুন্দর। ঠিক তখনই পেছন থেকে একটা মেয়ে ডাকছিল। হ্যালো, আমি রিমা, সেকেন্ড ইয়ারে পড়ি। আপনাকে ক্লাসে দেখলাম, নতুন নাকি? জি আমি নিলয়। ঠিক তখনই তাদের মাঝখানে তানিয়া ঢুকে নিলয়ের হাতটা টেনে নিয়ে চলে গেল। কি হলো, এভাবে টানছেন কেন? বাসে যাব, চল। তো এটা বললেই হয়, এভাবে টানার কি আছে? তোর তো চরিত্র নষ্ট হয়ে গেছে। প্রথম দিন এসেই মেয়েদের সাথে ফ্লার্ট করা শুরু করে দিয়েছিস। কি বলছেন এসব? আমি ওকে চিনিও না, ওই আগ বাড়িয়ে কথা বলতে আসছে। আমি অত সব বুঝি না, বাড়ি গিয়ে আপুকে বলবো। তোমাদের আদরের ভাই প্রথম দিন কলেজে গিয়েই লাইন মারা শুরু করছে। কি বলেন এসব? তাহলে চল, এখন ফুচকা খাবো। নিলয় এই জিনিসটা সহ্য করতে পারে না। সিরিয়াসলি, মেয়েরা কিভাবে এত ঝাল সহ্য করে? একবার বাড়ির পাশে মেলায় খেয়েছিল, প্রথমটা মুখে দিয়ে লাফ দেয়। এবার তানিয়ার মুখে নাম শুনেই নিলয়ের ভিতরটা শুকিয়ে গেল। এই না না, আমি সব অখাদ্য খাই না। কি বললি? আমাকে অপমান কর মেনে নিব, কিন্তু ফুচকাকে অসম্মান করলে জিভ কেটে নিব। নিলয় ভড়কে গিয়ে ওর সাথে হাঁটা শুরু করলো। তানিয়া কলেজের গেটের সামনে ফুচকাওয়ালাকে গিয়ে বলল, মামা বেশি ঝাল দিয়ে 2 প্লেট ফুচকা দেন। নিলয় ঝালের নাম শুনেই ঘেমে একাকার। না না মামা, 1 প্লেট দেন, আমি খাবো না। আমি কি তোর জন্য অর্ডার করছি নাকি? আমি একাই 2 প্লেট খাবো। নিলয় শুনে হালকা একটু ঢোক গিলল। ফুচকা এসে গেছে। তানিয়া রাক্ষসের মতো খেতে শুরু করলো, কিন্তু নিলয় হাঁ করে তাকিয়ে দেখছে। ঝালে মুখটা লাল হয়ে গেছে। এরপরেও একের পর এক খেয়েই যাচ্ছে ফুচকা। হঠাৎ নিলয়ের দিকে একটা এগিয়ে দিয়ে বলল, এই যে নিলয়, খা। এই না, আমি সব খাই না। তোকে আজকে খেতেই হবে। বলেই জোর করে মুখে 1-2টা ঢুকিয়ে দিল। নিলয় তো মুখ দিয়ে লাফাতে শুরু করলো। তার অবস্থা দেখে তানিয়া হাসতে হাসতে নিলয় তাড়াতাড়ি পানি এনে খেতে লাগলো। যেই পানি মুখে দিল, ঝাল যেন 1000 গুণ বেড়ে গেল। এক দৌড়ে শয্যা বাসায় এসেই ফ্রিজ থেকে মিষ্টি বের করে খেতে লাগলো। অনেকক্ষণ পর ঝাল কিছুটা কমলো। রুমে এসে শাওয়ার নিচ্ছিল। টাওয়াল পরে যেই না বেরোতে যাবে, দেখে তানিয়া ওর বেডে বসে ফোন টিপছে। নিলয় আবারও ঢুকে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হলো, তুমি এখানে কি করো?
তানিয়া হাসতে হাসতে বলল, দেখতে এলাম তোর ঝাল কমলো কিনা। কমছে। এখন বাইরে যান, আমি আসছি। কেন বাইরে যাব? বাইরে যেতে বলেছি, যান, এত কথা বলেন কেন? তানিয়া উঠে দাঁড়িয়ে দৌড় মেরে বাথরুমে ঢুকে গেল। নিলয় চিৎকার করে উঠল। নিলয় চিৎকার করার চেষ্টা করছে, কিন্তু তানিয়া মুখ চেপে দাঁড়িয়ে আছে। তার গরম নিঃশ্বাস নিলয় অনুভব করতে পারছে। কি রে, কেমন দিলাম? কেমন মানে? তুমি এখানে আসছো কেন? কেউ এসে পড়বে, প্লিজ বের হও। না, বের হব না। তানিয়া মনে মনে বলছে, ফিল্মে দেখেছিলাম ছেলেদের বুক অনেক কিউট হয়, কিন্তু এ তো পুরো কিউটের ডিব্বা। তানিয়া এগিয়ে আসছে আর নিলয় পিছনে যাচ্ছে। হঠাৎ করেই দেওয়ালের সাথে আটকে গেল নিলয়। এখন কই পালাবি বল? প্লিজ বাইরে যান। বলেই টান দিয়ে বাইরে চলে আসলো। নিলয় এসেই একটা ট্রাউজার নিয়ে পাশের রুমে চলে গেল। একটু পর তার বাবা মা চলে এলো। তাদের প্রতি চাপা একটা অভিমান কাজ করছে। রুমে বসে আছে আম্মু আসলো। কে রে, কেমন আছিস? তোমরা যেমন দেখতে চাইছিলে তেমন আছি। আব্বু রুমে প্রবেশ করলো। নিজের অজান্তেই চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আম্মুকে গিয়ে জড়িয়ে ধরলো, তারাও কেঁদে দিল। রাতে সবাই একসাথে গল্প করে ঘুমিয়ে গেল। রাত প্রায় 12টা, কিছুতেই ঘুম আসছে না, তাই ছাদে চলে গেল নিলয়। অদ্ভুত মায়াবতীর ঘরের লাইট এখনো জ্বলছে। একটু পর বারান্দায় আসলো হাতে কফি নিয়ে। নিলয় এক নাগাড়ে তাকিয়েছিল লাইটের অল্প আলোয়। মায়াবতীকে অসাধারণ লাগছে। নিলয় কতক্ষণ তাকিয়েছিল জানা নেই। হঠাৎ ও উঠে রুমে চলে গেল। নিলয়ও রুমে এসে শুয়ে পড়ল। পরদিন সকাল উঠে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল নিলয়। তখন ছোট আপু এসে একটা ফোন দিয়ে গেল। ফোনটা হাতে নিতেই পুরনো সেই স্মৃতিগুলো মনে হয়ে গেল নিলয়ের। বাবা মায়ের থেকে লুকিয়ে ক্লাস 8-এ থাকার সময় ফোনটা কিনেছিল। পরে যেদিন ধরা খেলো, আম্মু অনেক বকেছিল। জীবনটা কি অদ্ভুত না? আজ সেই আম্মু নিজে ফোনটা নিয়ে আসলো। ফোনটাকে বুকের সাথে চেপে ধরলো। ঠিক তখনই মায়াবতী ঘরে প্রবেশ করলো। কি রে, পুরনো প্রেমিকার মতো ফোনটাকে বুকে চেপে ধরে আছিস কেন? ইচ্ছে করছে তাই। নিলয় নিজের শার্ট খুলতেছে, তখনই ও একটা নীল শার্ট বের করে বলল, এই নে, এটা পর। কেন? আমার যেটা ইচ্ছে হয় সেটা পরবো। তুমি এরকম করো কেন সব সময়? আমি বলছি এটা পরবি মানে এটা পরবি। নিলয় বাধ্য হয়ে পড়ে বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে। আজ গাড়ি নিয়ে বেরোলো। ক্লাসে বসে আছে এমন সময় কালকের মেয়েটা আবারও আসলো। এসেই তার পাশে বসে পড়ল। কি মিস্টার, কালকে তানিয়া আপনাকে এরকম টেনে নিয়ে গেল কেন? না, এমনি। এমনি মানে কি, প্রেম টেম চলছে নাকি? আরে না। এরপর স্যার চলে আসলো। রিমা আর নিলয় একটা সিটে, আর সামনের সিটে তানিয়া বসে আছে। কিছুক্ষণ পর পর কেমন করে তাকাচ্ছিল। এরই মধ্যে রিমা বলল, নিলয়, তুমি কিন্তু সেই হ্যান্ডসাম। থ্যাঙ্কস। তোমার গার্লফ্রেন্ড আছে? না। নিলয় দেখলো তানিয়া কিছু না বলে ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছে। নিলয় কিছুটা অবাক হয়ে বসে রইল। ক্লাস শেষে গিয়ে দেখে তানিয়া কোথাও নাই। নিলয় বাড়ি ফিরে আসলো। বিকালে তার আব্বু আম্মু চলে যাচ্ছে। নিলয়ের আম্মু কান্না করছে, সাথে নিলয়ও। সে রুমে চুপচাপ চলে আসলো, মন খারাপ করে বসে আছে। একটু পর ছোট আপু এসে জোর করে খেতে নিয়ে গেল। নিলয় তেমন কিছু না খেয়ে রুমে চলে আসলে কিছু একটা হয়েছে সে যেটা বুঝতে পারছে। মন কিছুতেই ভালো হচ্ছে না। ছাদে একা একা দাঁড়িয়ে রইল নিলয়। মায়াবতী আসবে এই অপেক্ষায়। ও দূরে থাকলেও সে কত স্বপ্ন দেখে, কত কিছু চিন্তা করে, কিন্তু সামনে আসলে কেমন যেন হয়ে যায়। অস্বস্তি হয়, একটা নেশা কাজ করে, তাই দূরে দূরে থাকার চেষ্টা করে। পরদিন সকালে আজ অনেকক্ষণ হয়ে গেল রেডি হয়ে বসে আছে নিলয়, কিন্তু এখনো তানিয়ার আসার নাম নেই। তাই আপু বলল ওকে বাসা থেকে নিয়ে আসতে। চলে গেল ওদের বাসায়। বেশ সুন্দর বাসাটা। কলিং বেল বাজাতেই আন্টি দরজা খুলে দিলেন। কি বাবা, নিলয় কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো, ভিতরে এসো। আন্টি, তানিয়া কোথায়? ওকে নিতে এসেছি কলেজে। যাবে না? মনে হয় শরীর খারাপ। কাল কলেজ থেকে আসার পর থেকে রুমে শুয়ে আছে, কিছু খেতে যাচ্ছে না। ওর রুমটা কোন দিকে? উপরে গিয়ে বাম পাশের রুমটা। ওকে আমি দেখছি। নিলয় গিয়ে ভয়ে ভয়ে দাঁড়ালো। দরজা খোলা, তাই ঢুকে পড়লো। দেখলো উল্টো হয়ে বাচ্চাদের মতো শুয়ে আছে তানিয়া। নিলয় কেমন যেন হয়ে গেল। নেশাভরা চোখে তাকিয়ে রইল। ঠিক একটা পিচ্ছি পড়ি লাগছে ওকে। নিলয় ডাক দিতে যাবে তার আগেই বলল, কেন এসেছিস সেখানে? কলেজে যাবে না? যাব না, তুই যা গিয়ে প্রেম লীলা কর।
কি সব বলছো? যা বলছি ঠিক বলছি। আমি আর তোর সাথে কলেজে যাব না, ব্যাস। প্লিজ বলো কি হয়েছে? আর তুমি কাল থেকে খাবার খাচ্ছ না কেন? আমার সামনে একদম ন্যাকামি করবি না। বাচ্চাদের মতো ভাবনিস কিছু বুঝো না, আর মেয়ে পাশে নিয়ে বসে তামাশা করো। শালা লুচ্চা বদমাস হারামি। দেখুন, আমাকে যা বলুন বলুন, কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলবেন না। আর আমার যার সাথে ইচ্ছে কথা বলবো বসবো, তাতে তোমার কি? তানিয়া এবার টান দিয়ে নিলয়ের কলারটা চেপে ধরল। আমার কি না? আমার সবকিছু। মানে? তুই কি সত্যি কিছু বুঝিস না? কি বুঝবো? দাঁড়া, তোকে একটা জিনিস দেখাই। তানিয়া বালিশের নিচ থেকে একটা ফটো অ্যালবাম বের করে আনলো। নিলয় দেখলো এতে তার ছোটবেলার অনেক পিক। নিলয় কিছুটা অবাক হয়ে এলো তার সাথে একটা মেয়েকে দেখে। নিলয়, তোকে যেদিন নিয়ে যাই সেদিন থেকে তোর এই স্মৃতি প্রতিদিন বুকে নিয়ে ঘুমাই, আর অপেক্ষা করি কোন দিন তুই আসবি। আমি তোকে ভালোবাসি নিলয়। আই লাভ ইউ মোর দ্যান মাই লাইফ। নিলয় স্তব্ধ। সে জানে না আগামীকাল তার জীবনে কি ঘটতে চলেছে, তাই সে বলল, চাই না আমার বিষাক্ত জীবনে কাউকে জড়িয়ে তার জীবনকে বিষাদময় করতে। তাই কিছু না বলেও রুম থেকে বের হয়ে চলে আসলাম। পেছন থেকে ডাকছিল, কিন্তু আমি না শুনেই হাঁটছিলাম। আমার ভিতরে কেউ যেন আগুন লাগিয়ে দিয়েছিল, আর সেই আগুন আমার ভিতরটাকে ছাড়খাড় করে দিচ্ছিল। রুমে এসে দরজা বন্ধ করে শুয়ে রইলাম। পুরো পৃথিবীটাকে আমার বিরোধী মনে হচ্ছে। আমি কিছুতেই মায়াবতীর কাছ থেকে দূরে সরতে পারছি না, আর কাছে যেতেও পারছি না। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, এখনো শুয়ে আছে। উঠতে ভালো লাগছে না ওর। আপু অফিস থেকে আসার পর, রহিমা আপা নিলয় কলেজ থেকে ফিরেছে? আপু, বড় আপা, ছোট আপা, ভাইয়ের জানে কি হয়েছে। সকালবেলা কলেজে যাওয়ার জন্য বের হয়েছিল, একটু পরে রুমে এসে দরজা বন্ধ করে দেয়। এখনো বের হয়নি, অনেক ডাকছি। চলো আপু যাই, আমরা কেমন জানি ভয় করছে। নিলয়ের মাথাটা কেমন জানি ব্যথা ব্যথা করছে, চারিদিকটা ঘুরছে, তাই শুয়ে পড়ল। ভীষণ ঠান্ডা লাগছে ওর। নিলয়, এই নিলয়, ভাই দরজাটা খোল। ভিতর থেকে কোনো সারা শব্দ আসছে না, তাই দিশা বলল, আপু আমার ভয় করছে। তুই তাড়াতাড়ি যা, আমার ড্রয়ারে সব রুমের এক্সট্রা একটা চাবি আছে, নিয়ে আয়। তারপর চাবি দিয়ে দরজা খুলে দেখলো নিলয় ঘুমিয়ে আছে। বড় আপু নিলয়কে ডাক দিলেন আর বললেন, নিলয়, কি হয়েছে? আপু ওর তো ভীষণ জ্বর। তাড়াতাড়ি চল, ওকে হসপিটালে নিয়ে যাই। নিলয় দেখলো তার মায়াবতী অন্ধকারে হারিয়ে যাচ্ছে, তাই ওকে ধরার জন্য হাত বাড়ালো। তার হাতটা কেউ শক্ত করে আটকে ধরলো, তাই সে যেতে পারছে না। নিলয় চিৎকার করছে, কিন্তু সে সেটা শুনতে পাচ্ছে না। এরপর নিলয় অনেকটা কষ্টে দৌড়ে ওর হাতটা ধরলো। চোখ খুলতেই কষ্ট হচ্ছে, অনেক কষ্ট করে চোখটা খুললো। জায়গাটা অপরিচিত লাগছে। লক্ষ্য করলো সে একটা হসপিটালের বেডে শুয়ে আছে। একজন নার্স ডাক্তারকে খবর পাঠালো। ডাক্তার এসে দেখে গেল। একটু পর আপুরাও এলো দেখতে। বোঝা যাচ্ছে তার রাতে ঘুম হয় নাই। এসে কিছু না বলে জড়িয়ে ধরে কান্না করে দিল। এই আপু, কি হয়েছে? ভাই, তুই ছাড়া আমাদের কে আছে? তুই আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তোর কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আপু চল ডাক্তারকে বলে ওকে বাড়ি নিয়ে যাই। চল। এইসবের মধ্যে নিলয়ের চোখ শুধু তার মায়াবতীকে খুঁজছে, কিন্তু তার দেখা নেই। বিকালে বাসায় চলে আসলো। আসার আগে ডাক্তার আসলো। মিস দিশা, আপনার ভাইয়ের যত্ন নেবেন। জ্বরের কারণে এমন মানুষের এত ভয়ঙ্কর অবস্থা হয় আগে দেখিনি। সময় মতো খাওয়া দাওয়া না করার কারণে এ অবস্থা। আর মানসিক চাপ থেকে দূরে রাখবেন। ওকে ডাক্তার, আমরা এখন থেকে খেয়াল রাখবো। বাড়িতে চলে আসলো ও। কিচেনে গিয়ে রহিমা আপুকে কফি দিতে বলে রুমে যাচ্ছিল, তখনই দুই আপু দুই হাত ধরে সিঁড়ি দিয়ে উঠতে হেল্প করছে। নিলয় একটা মুচকি হাসি দিয়ে দুজনকেই বলল, এখন তো আমার আগে তোমরা অসুস্থ হয়ে যাবে। দুজনের চোখ লাল হয়ে গেছে। যাও রুমে গিয়ে রেস্ট নাও, আমার কোনো প্রয়োজন হলে ডাকবো। জোর করে রুমে পাঠিয়ে নিলয় রুমে আসলো। এসে বড় ধরনের একটা শক খেলো। আবার দরজার বাইরে আসলো। রহিমা আপা কফি নিয়ে আসছে। ওনার হাত থেকে কফি নিয়ে টেবিলে রাখলাম। সোফায় বসে তাকিয়ে আছে। মায়াবতী আমার বেডে উল্টো হয়ে শুয়ে আছে মানে? নিলয় চুপচাপ বসে আছে। বুঝতে পারলো জেগে থেকেও ঘুমানোর নাটক করছে ও। নিলয়ও একটু মজা করার জন্য ফোনটা হাতে নিল। জান, আমি পুরো সুস্থ, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, কাল বিকালে তোমার সাথে দেখা করব। আরে যা, কথা বলছি কিন্তু
সাউন্ড বের হচ্ছে না। কেউ একজন আমার ঠোঁট দুটো দখল করে নিয়েছে। মায়াবতীর গরম নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি। ওর মিষ্টি ঠোঁটে আমি হারিয়ে যাচ্ছি। প্রায় 3 মিনিট পর ছাড়লো, গলা চেপে বলল, এই পোলা, আমারই কি তোর ঢং মনে হয়? তুই আমার না হলে কারোর হতে দিব না। রাগলে যে মায়াবতীকে এত কিউট লাগে লক্ষ্য করিনি। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি, এটা ওর চোখে পড়লো। আমি জানি আমি কিউট, তাই বলে এভাবে তাকিয়ে থাকবি? কই, আমি তোমার দিকে তাকাইনি। বলেই কফির মগ হাতে নিয়ে খেতে লাগলাম। ওই, তুই একাই খাবি? ইচ্ছে হলে নিচে গিয়ে খেয়ে নিন। না, আমি এটাই খাবো। এটা আমি অর্ধেক খেয়ে ফেলেছি। নিলয়ের হাত থেকে টান নিয়ে খেতে শুরু করে দিল। যাক, কিছুটা এনার্জি পেলাম। এবার বল, কার সাথে কথা বলছিলি? নিলয় মুখের কাছে মুখ এনে বলে, আমার গার্লফ্রেন্ডের সাথে, তাতে তোমার কি? আমারই তো সব। আজ তোকে এমন হাল করব, কোনোদিন আর কোনো মেয়ের দিকে তাকাবি না। হ্যাঁ, কি বলো? আমি কিন্তু আপুকে ডাক দিব। তো আমার কি, ডাক দে। নিলয় লাফ দিয়ে দরজার কাছে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তার আগেই ও দরজার সামনে চলে গেল। আয় দূরে সরো, এটা ঠিক না। নিলয় পিছাতে পিছাতে বলল, কিন্তু কে শুনে কার কথা? ও নিলয়ের দিকে এগিয়ে আসছে। তানিয়া। নিলয় বিছানার কাছে চলে গেল, ধাক্কা দিয়ে নিলয়কে ফেলে উপরে উঠে বসলো। ও বাগো, মেরে ফেললো। এই, আরেকবার চিৎকার করলে মেরে ফেলবো। ওর ঠোঁট দুটো নিলয়ের মুখের কাছাকাছি নিয়ে আসলে নিলয় মুখ সরিয়ে নিল, কিন্তু জোর করে কিস করলো। নিলয়, চলো বাবু, বিয়ের আগে প্র্যাকটিসটা করে নেই। নিলয় বিছানা থেকে সর্বোচ্চ শক্তি দিয়ে লাফ দিল। এই না, আমি কোনো প্র্যাকটিস করব না। তুমি প্লিজ আমার রুম থেকে যাও, কেউ এসে পড়বে। আসলে আমার কি? তোমার কিছু না হলেও আমার অনেক কিছু হয়ে যাবে। যেতে পারি একটা শর্তে। আমি কোনো শর্ত মানতে পারবো না। তাহলে চলো, আজ এখানেই থেকে যাই। বলো কি শর্ত? এই তো আমার কিউট বাবু, তোমাকে এখন আমাকে প্রপোজ করতে হবে এবং একটানা 10 মিনিট জড়িয়ে ধরে রাখতে হবে। অসম্ভব, আমি কিছুতেই পারবো না। তাহলে আমিও যাব না। জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয়, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। আর আমার জীবনে এমনই এক পরিস্থিতির সম্মুখীন হতে হবে যেখানে হয়তো আমার জীবন হারাতে হবে। আমি চাই না আমার মায়ায় জড়িয়ে কারো জীবন নষ্ট করতে। পৃথিবীতে মৃত লাশ দেখে সবাই কাঁদে, কিন্তু জীবিত লাশের দিকে কেউ ফিরেও তাকায় না। ভালোবাসার সমুদ্রে একবার হারিয়ে গেলে সেই সমুদ্রের কোনো তীর পাওয়া যায় না, চারদিকে কোনো সীমারেখা থাকে না। ঠিক সেই মুহূর্তে কোনো এক ঝড় এসে সব ওলটপালট করে দেয়। তখন দুইজন দুই তীরে বসে বেঁচে থেকেও মৃত হয়ে যায়। তাই এখনো বলছি, চলে যাও। তুমি আমার থেকে অনেক ভালো ছেলে পাবে। আমার তোর থেকে ভালো ছেলে চাই না, তোকেই চাই। ভালোবাসার মানুষের সাথে যেমন বেঁচে থাকা যায়, ঠিক তেমনই তার সাথে নির্ভয়ে প্রাণ দেওয়া যায়। আল্লাহ না করুক, যদি কখনো এই দিন সামনে এসে যায়, কথা দিলাম তোকে ছেড়ে কোথাও যাব না। আমার জীবন রবীন্দ্রনাথের সেই বিখ্যাত উক্তির মতো হয়ে গেছে, পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মতো সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই। প্রথম যৌবনে বালিকা যাকে ভালোবাসে তাহার মতো সৌভাগ্যবানও আর কেহই নাই। যদিও সেই প্রেম অধিকাংশ সময় অপ্রকাশিত থেকে যায়, কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারা জীবন পোড়ায়। তোর বিরহ আমাকে প্রতিনিয়ত পোড়াচ্ছে। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। জানি না তোমায় ধরে রাখতে পারবো কিনা, তবে আজ কথা দিলাম, যতদিন এ দেহে প্রাণ আছে তোমার পাশে থাকবো। হবে কি আমার মায়াবতী? তানিয়া নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরল। কি হলো, কান্না করো কেন? আমার ইচ্ছা হয়েছে তাই। তানিয়া সরে যেতে নিলে নিলয় আবারও শক্ত করে চেপে ধরল। এখনো 10 মিনিট হয় নাই ম্যাডাম। তুই আমাকে কখনো ছেড়ে যাবি না তো? একমাত্র মৃত্যুই আমাকে তোমার কাছ থেকে সরাতে পারবে। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না, কিন্তু কাউকে পেয়ে আবার হারালে জীবনের আর কিছু বাকি থাকে না। এতদিন তোকে কাছে না পাওয়ার আক্ষেপ ছিল, কিন্তু এখন তোকে হারানোর ভয় কাজ করছে। তখনই দরজায় কেউ নক দেয়। দরজায় কেউ নক দেওয়ার কথা শুনে নিলয়ের গলা শুকিয়ে গেল। এই, কেউ দরজায় ডাকছে। তো খুলো। কি বলো? এখন কি করব? এই, তুমি লুকিয়ে পড়ো। কি বলিস? আমি কি চুরি করতে আসছি? তানিয়া এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। কিরে তানিয়া, কখন আসলি? তানিয়া নিলয়ের দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিচ্ছে। নিলয় তো চিন্তায় পুরাই শেষ। আপু, এই তো একটু আগে আসলাম, ওর সাথে গল্প করছিলাম। আচ্ছা চল, এখন আর খেয়ে যাবি? আমি নিজ হাতে রান্না করেছি ভাইয়ের জন্য। তাহলে চলো, তোমার ভাইয়ের আগে আমি খাবো। নিলয় এখনো একটা ঘোরের মধ্যে ছিল। মনটা কিছুটা শান্ত হলো ওর। যাক, কিছু বলে নাই। এই মেয়েটাকে মোটেই বিশ্বাস নেই, কখন যে কি করে বসে। কিরে চল। চলো।
নিলয় নিচে গিয়ে দেখলো বিরাট আয়োজন। নিলয়ের পছন্দের চিকেন ফ্রাই, আরো চিকেন বিরিয়ানি, আরো কত কি। কিন্তু আপু কি করে জানলো নিলয়ের চিকেন বিরিয়ানি পছন্দ? নিলয় বসতে বসতে বলল, আপু তুমি কি করে জানলে আমার এসব পছন্দ? আপু কিছুটা অভিমানী সুরে বলল, তুই কি ভাবছিস আমরা তোর থেকে দূরে থাকতাম বলে তোর খোঁজ নিতাম না? আমার কথায় কি কষ্ট পেয়েছো? কাছে গিয়ে কথাটা বলল নিলয়। না, আমি কষ্ট পাইনি। ধুর আপু, আমি তো এমনি কৌতূহল বশত জিজ্ঞেস করেছি। আচ্ছা ঠিক আছে, এখন খেতে বস। এই বাড়িতে এখন আমার আর কোনো মূল্য নেই, কেউ আদর করে না। সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাটা বলল ছোট আপু। আমার কাছে তোরা দুজনই সমান, তোরা দুজন আমার চোখের মণি, তোরাই আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, আব্বু আম্মুর দেয়া আমানত। আপুর চোখে জল টলমল করছে। নিলয় একটা প্লেটে খাবার নিয়ে আপুর মুখের সামনে ধরলো। আপুর মুখে কিছুটা আনন্দের ছাপ দেখলো। নিলয়ও খেতে শুরু করলো। ওদিকে ছোট আপু মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। এই আপু দেখো কিরকম তোমাকে হিংসে করে। আপু চুপচাপ হাসছিল। এই নে হা কর। না, লাগবে না, তোমরা দুজন খাও। হইছে, আর রাগ করা লাগবে না। নিলয় এতক্ষণ খেয়াল করেনি আর একজন তাদের সামনে বসে রাক্ষসীর মতো গিলে যাচ্ছে। এই রাক্ষসী, আস্তে খা, গলায় আটকে যাবে। আপু দেখছো তোমার ভাই কি বলছে? নিলয়, ওর সাথে এমন করছিস কেন? রাতে খাওয়া দাওয়া শেষ করে উঠতে যাবে তখন তার পায়ের উপরে কারো পা অনুভব করলো। বুঝলো এটা তানিয়ার কাজ। তাই নিলয়ও না বোঝার ভান করে উঠে গেল। যাওয়ার সময় একটা ফ্লাইং কিস দিয়ে গেল তানিয়া। নিলয় কিছুটা অবাক হয়ে রুমে চলে গেল। কি অদ্ভুত আমাদের এই জীবন, তাই না? কেমন রহস্যময়ভাবে সময়গুলো কেটে যায়। একটু পর ছোট আপু আসলো হাতে কফি নিয়ে। কিরে, ওষুধ খেয়েছিস? এই নে কফি খা। চল বারান্দায় গিয়ে বসি। চলো। ছোট আপু নিলয়ের থেকে তেমন বড় না, 2-3 বছরের বেশি হবে। তার দুই বোনই অত্যন্ত সুন্দরী। ছোটটা কিছু ফাজিল টাইপের। কিরে, কই হারিয়ে গেলি? না বলো। আর কি বলবো, মানুষ এখন প্রেমের জগতে হারিয়ে গেছে। ধুর কি বলো? আচ্ছা ভাই, এই মায়াবতীটা কে? নিলয় সবেমাত্র কফিটা মুখে দিয়েছে। কথাটা শুনেই কাশি শুরু হয়ে গেল। নিলয় কিছুটা অবাক হলো। এটা শুনে আপু সব জেনে গেল না তো? কি বলো, কে হবে? ভাই, তুমি যতই লোকাও, কিছু একটা তো আছে। জ্বরের ঘরে মানুষ সত্যি কথাই বলে, আর তুমি তো জ্বরের ঘরে শুধু একটা শব্দই বলেছিলে। কি বলো? আমি বলছি। আর কি বলছি? না, আর কিছু না। আর আমরাও তোরে নিয়ে ব্যস্ত ছিলাম, তাই আর শোনা হয়নি। নিলয় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু তার ভাগ্যতে সত্যি সুখ নামক পাখিটা নেই। ফোনের স্ক্রিনে একটা নাম্বার ভেসে আসলো, জান দিয়ে সেভ করা। নিলয় দেখে তো অবাকের চরম সীমায় পৌঁছালো। ফোন হাতে নিয়ে ধরতেই তারা বুঝতে বাকি রইল না যে এটা তানিয়ার কাজ। এদিকে আপু তাকিয়ে মুচকে মুচকে হাসছে। হ্যালো বাবু, কি করো? আমি পরে কথা বলছি, একটু বিজি বলেই লাইনটা কেটে দিলাম। আপু আমি জানি না এই নাম্বার কে সেভ করেছে। ভূতে সেভ করছে তোর ফোনে? আচ্ছা ভাই, মেয়েটাকে দেখতে কেমন? আরে কি বলো ধ্যাত? বলে উঠে চলে গেল বড় আপুকে খুঁজতে। কিন্তু নাই, কোথাও পড়ে নাই। দেখলো রুমটায় যেখানে আব্বু আম্মু থাকতেন তাদের সিটি যে রুমের কোনায় কোনায়। তার পিছু পিছু ছোট আপুও চলে আসছে। দুজনে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। আব্বু আম্মু ফটোতে হাত বোলাচ্ছে। আব্বু আম্মু, তোমরা আমার কাছে ভাই বোনকে আমানত হিসেবে রেখে গিয়েছিলে। আজ দেখো তারা কত বড় হয়ে গেছে। আমি তোমাদের আদর ভালোবাসা একটু হলেও পেয়েছি, কিন্তু ওরা তো তাও পায়নি। বিশ্বাস করো, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। তারা পিছনে গিয়ে দাঁড়ালো। আপু বুঝতে পেরে চোখ মুছে পিছনে তাকালো। কিরে, তোরা কখন আসলি? নিলয় আর ছোট আপু দুজনেই চুপ, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফটোটার দিকে নিলয়ের মনের ভিতর কেন জানি তোলপাড় হচ্ছে। মনে হচ্ছে ছবির মানুষগুলো নিলয় তাদের দিকে টানছে। আমাদের তিনজনকে অনেক পথ পাড়ি দিতে হবে, প্রতিশোধ নিতে হবে, কঠিন প্রতিশোধ। যারা আমাদেরকে বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছে তাদের কঠিন শাস্তি দিতে হবে। তোরা দুজন আমার সাথে থাকবি তো? নিলয় আপুকে শক্ত করে জড়িয়ে ধরল। আমার শরীরে একটা রক্তবিন্দু যতদিন থাকবে ততদিনে তোমার পাশে থাকবো। আপুকে ধরে নিয়ে রুমে শুইয়ে দিল। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করতে বসলো। আপু এখনো হাসেনি, কিচেনে কি একটা যেন করছে। কিরে নির্লয়, এখনো তো বললি না মেয়েটাকে? কোন মেয়ের কথা বলছিস?
না কিছু না, তাড়াতাড়ি দাও, কলেজে যাব। খেয়ে দিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলো। তানিয়ার বাসার সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। একটু পর আসলো। তুই একদম আমার সাথে কথা বলবি না। কাল রাতে কল দিলাম, বিসি বলে কেটে দিলি। এরপর খাওয়ার সময় আমাকে রাক্ষসী বলছিস। কোথায় আমি রাগ করবো, ওটা উনি রাগ করছেন। আমি কি করছি? আমার ফোনে কি দিয়ে নাম্বার সেভ করেছো? কালকে কল দিয়েছো, আপুর সাথে ছিল, আমাকে এখন সকাল বিকাল জিজ্ঞেস করছে। মেয়েটা কে? ভালো করছি। এখন আপুকে গিয়ে আমি বলবো। কি বলবা? বলবো তুই আমাকে ভালোবাসিস, আমাকে বিয়ে করতে চাস। আমি কখন বললাম? আর আপুরা আমার থেকে বড়, আগে তাদের বিয়ে হবে, এরপর আমার। আচ্ছা এসব বাদ দে, চল ফুচকা খেতে যাই। অসম্ভব, আমি জঘন্য জিনিস কখনো খাবো না। কি বললি? তোকে খেতেই হবে। পারবো না, ইম্পসিবল। তানিয়া জোর করে গাড়ি থামিয়ে ফুচকাওয়ালার কাছে যায়। নিলয় গাড়িতে বসেই আছে। অনেকবার ইশারা দিচ্ছে কিন্তু নিলয় নড়ছে না। এরপর ও হাতে নিয়ে চলে আসলো গাড়িতে, এসেই খাওয়া শুরু করেছে। নিলয় চুপচাপ বসে দেখছে। মুখটা কেমন জানি লাল হয়ে, চোখ দিয়ে পানি পড়ছে। এরপরেও টপার টপ গিলে যাচ্ছে। নিলয় হা কর। অসম্ভব। হা করতে বলছি। জোর করে নিলয়ের মুখে ঢুকিয়ে দিল একটা। নিলয় আগের দিনের মতো আজ লাফ দিয়ে উঠল। নিলয়ের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। পানি খেয়ে যাচ্ছে কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। নিলয় কোনো কিছু না ভেবে তানিয়ার ঠোঁট জোড়া চেপে ধরল। ও ছাড়ার জন্য ছটফট করছে কিন্তু নিলয় ওর ঠোঁটের মিষ্টি অনুভব করতে লাগলো। একটু পর ও রেসপন্স করতে লাগলো। প্রায় 10 মিনিট পর ছাড়লো। নিলয় বুকের উপরে কিল ঘুষি দিতে লাগলো। নিলয় এখনো হাঁপাচ্ছে। কুত্তা, কি করলি এটা? যেমন কর্ম তেমন ফল। জোর করে খাওয়ালে কেন? তানিয়া কিছু বলে খেতে লাগলো। নিলয় দুষ্ট হাসি দিয়ে বলল, ওই আমাকে একটা দাও। খবরদার, আমি তোর মতলব জানি না। তারপর দুজনে কলেজে পৌঁছে গেল। বাবু আজ ক্লাস করবো না, চলো আজ ঘুরতে যাব। অসম্ভব, আমি কিছুতেই ক্লাস মিস করব না, চলো ক্লাসে। জোর করে ক্লাসে নিয়ে গেল ওরা। নিলয়ের পাশে বসে ক্লাস করতে ডিস্টার্ব করছে। নিলয়ের কোলে বারবার শুয়ে পড়ছে। নিলয় জোর করে সরিয়ে দিচ্ছে। অনেক কষ্ট করে ক্লাস শেষ করলো। ক্লাস থেকে বেরিয়ে বসায় চলে গেল নিলয়। গিয়ে কিছুটা অবাক হলো, একজন অপরিচিত যুবক দাঁড়িয়ে আছে। পাশে আপুরাও দাঁড়িয়ে আছে। নিলয় গিয়ে ছোট আপুকে জিজ্ঞাসা করলো, আপু কি হয়েছে, আর এই লোকটাকে? নিলয় ভাই তুই রুমে যা, আমি তোকে পরে বুঝিয়ে বলবো। নিলয় কিছু না বলে রুমে চলে গেল। মনের মধ্যে অজানা একটা কৌতূহল কাজ করলো, কে এই লোক? দুপুরে খাবার খেতে বসেছে, লক্ষ্য করলো বড় আপু শুধু খাবার নাড়ছে, কিছুই খাচ্ছে না। আপু কি হলো, খাচ্ছ না কেন? চুপচাপ খাবার খা, কথা বলিস না। মনের মধ্যে একটা অভিমান কাজ করলো নিলয়ের, তাই চুপচাপ খাবার খেয়ে রুমে চলে আসলো। একটু পর বড় আপু রুমে আসলো। এসে কোনো কথা না বলে জড়িয়ে ধরে কান্না করে দিল। ভাই তুই কি রাগ করেছিস আমার উপর? না। রাগ করে কোনো লাভ নেই। আমাদের বোন এখন ভালোবাসার বিরহে পাগল হয়ে গেছে। আমি অনেকবার বলেছি, এখনো বলছি, আমি রিয়াদকে ভালোবাসি না। আপু রিয়াদটাকে? দুপুরে যে ছেলেটা আসছিল ওইটা। তা ছেলেটা কি করে? ওর বাবার কোম্পানিতে জব করে। তুই জানিস না ভাই ওই ছেলেটা কে? কে? ও ওই জঘন্য লোকটার ছেলে, যার কারণে আজ আমরা বাবা মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত। নিলয় আর ছোট আপু তো পুরাই শখ। কি বলিস আপু, এটা কি করে সম্ভব? আমিও তো রিয়াদ ভাইকে অনেক দিন থেকে চিনি, কিন্তু কখনো বলেনি। বিশ্বাসঘাতকতা করেছে আমার সাথে, আমার ভালোবাসার নাটক করে আবার তোদেরকেও আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। আমি তোদের ছাড়া বাঁচতে পারবো না। আমার কিন্তু রিয়াদ ভাইকে দেখে এমনটা মনে হয় না। আর উনি সত্যি তোকে অনেক ভালোবাসে। প্রায় 10 বছর আমরা 3 জন লন্ডনে একসাথে পড়াশোনা করলাম। কই কখনো তো তেমন হয়নি। আর আমি জানি তুইও ওনাকে ভালোবাসিস। আর ওনার বাবার শাস্তি তো ওনাকে দেওয়া যায় না। আগে ভালোবাসতাম কিন্তু এখন না। এখন ওর প্রতি আমার শুধু ঘৃণা কাজ করছে। যার বাবা 3টে ছেলে মেয়েকে এতিম করতে পারে, তার ছেলে ভালো হবে এর গ্যারান্টি কি? আমার মনে হয় তুই ওনাকে মেনে নি, কারণ মুখে যাই বলিস তোর চোখ ভরে দিচ্ছে তুই এখনো রিয়াদ ভাইকে ভালোবাসিস। এসব বিষয়ে তোরা কথা বলবি না। আমার জীবনের ডিসিশন প্লিজ আমাকে নিতে দে। আপু চলো আমরা দুজন রিয়াদ ভাইয়ের সাথে কথা বলি। আমরা যে করি হোক ওদের এক করে দেব। ওদের বিয়ে দিয়ে দিই, পরে তুমিও বিয়ের জন্য লাফালাফি শুরু করে দাও। দূর আপু, তুমি সব বিষয় নিয়ে ফাজলামি করো কেন?
আচ্ছা, আমার কিউট ভাই, কালকে দুজন কথা বলবো ওর সাথে। বলে আপু রুমে চলে গেল। রুমে এসে রেস্ট নিয়ে পড়তে বসলো। রাত প্রায় 8টার দিকে ভাবলো একবার তানিয়াকে কল দিবে, কিন্তু কি জানি ভেবে আর ফোন দিল না। মনের মধ্যে একটা সংকল্প করলো, যে করেই হোক রিয়াদ ভাইয়ের সাথে আপুর বিয়ে দিতেই হবে। আপু তাদের জন্য নিজের জীবনের সব সুখ বিসর্জন দিবে, এটা তো হতে পারে না। রাত প্রায় 8:30। ফোনটা বেজে উঠলো, হাতে নিয়ে দেখলো তানিয়া কল করেছে। হ্যালো, কি রে, কি করস? কিছু না, এই তো বসে আছি। বসে থাকো। আমাকে একটাবার কল করতে পারোস না? আমি একটা মেয়ে হয়েও বেহায়ার মতো বারবার তোকে কল করি। আচ্ছা, এরপর থেকে ফ্রি হলে করব। তুই কিছু নিয়ে টেনশনে আসোস? তুমি কেমনে বুঝলে? সেটা তোমাকে বুঝতে হবে না, মনের মধ্যে টান থাকলে সব বোঝা যায়। তোর প্রতি আমার টান আছে, তাই আমি বুঝি। ও তাই? ঠিক তাই। এখন বল কারণটা, আমার কিন্তু টেনশন হচ্ছে। নিলয় আপুর বিষয়টা খুলে বলল। আচ্ছা, কোনো হেল্প লাগলে বলিস, আমি করব। আচ্ছা ঠিক আছে। নিলয়, বলো। তোকে না খুব দেখতে ইচ্ছে করছে। আমারও। এই স্বামীও দিন দিন লুচ্চা বেটা হয়ে যাচ্ছে। সত্যি তোর আমাকে দেখতে ইচ্ছা করছে? তাহলে তো আজ রাতেই দেখা করতে হয়। কিভাবে? রাতে খাবার পর কল দিস, সব বলবো। ওকে। এখন একটা পাপ্পি দে। কিভাবে দিব? শালা, তুই সত্যি একটা আনরোমান্টিকের টিপ্পা। ফোন দে, আমি ফিল করছি। ওকে। বাহ বাহ। আপু, তুমি? তা কাকে কিস করা হচ্ছিল? কাকে কিস করব? আমি ফোনটা শ্বাস দিয়ে পরিষ্কার করছিলাম। বুঝি, সব বুঝি। এখন তাড়াতাড়ি খেতে চল। নিলয় আর কথা বাড়ালো না। টেবিলে গিয়ে দেখলো বড় আপু নেই। আপু, বড় আপু কোথায়? তার নাকি খেতে ভালো লাগছে না, পরে খাবে। কি হলো আবার? তুমি খাবার নিয়ে রুমে চলো। চলো। তোমরা এক একজন প্রেমের লাইলি মজনু হবা, আর আমি চাকরের মতো খাটবো। তাহলে তুমিও প্রেম করো। তাহলে স্বীকার করলি তুই প্রেম করস? বল না ভাই, মেয়েটা কে? ধুর, আমি কথার কথা বললাম। হইছে, চল এখন। গিয়ে দেখলো আপু রুমে শুয়ে আছে, দরজা খোলা। আপু, এই আপু। আপু লাফ দিয়ে উঠলো। তাদের দেখে চোখের পানটা লুকানোর ব্যর্থ চেষ্টা করলো। চোখের পানি লুকালে যদি সব সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে কবেই আমরা সুখী হয়ে যেতাম। কোথায় কি লুকালাম? এসব কথা পরে হবে, এখন খেয়ে নাও। ভালো লাগছে না? তোরা খেয়ে নে, আমি পরে খাবো। না, আমি তোমার হাতেই খাবো। আমিও নইলে আমরাও আজ খাবো না। তাদের কথা শুনে বড় আপু মুচকি হেসে খাবার প্লেটটা হাতে নিল। তিনজনে খাবার খেয়ে বসে আছে। তোরা সবসময় হাসি খুশি থাক, এটাই আমার চাওয়া, আর কিছুই চাই না। আর আমরা কি চাই জানো? কি চাস? আমরা চাই যাতে আমাদের সুখের জন্য আমাদের বোন যাতে নিজের সুখ বিসর্জন না দেয়। তোরা যেটা চাচ্ছিস সেটা কিছুতেই সম্ভব নয়। আচ্ছা, এসব বাদ দাও, এখন সবাই ঘুমোতে চলো। নিলয় রুমে এসেই তানিয়াকে কল করলো। কি রে, খাওয়া শেষ? তুমি খেয়েছো? এইমাত্র খেয়ে আসলাম। তুই এক কাজ কর, আমাদের বাসার নিচে আয়। এখন? আয়। নিলয় ভয়ে ভয়ে বাড়ির গেট পার হয়ে ওদের বাড়ির নিচে গেল। হ্যালো, আমার ভয় করছে। তুমি কোথায়? এই, তুই কি পুরুষ মানুষ নস? কেন, আমাকে দেখে কি তোমার মহিলা মনে হয়? তুই আমার রুমের নিচে আয়। আসছি এখন। দেখ, ব্যালকনির সাথে একটা মই আছে, ওইটা দিয়ে উঠ। নিয়ে গিয়ে ব্যালকনির গ্রিল দিয়ে উঠলো। হঠাৎ পা পিছলে পড়ে যেতে নিলে কেউ শক্ত করে ধরলো। কি রে, এটুকুতেই পড়ে গেলি? তা কি করব? চোরের মতো কোনোদিন গ্রিল বেয়ে উঠেছি? হইছে, এখন রুমে আয়। নিলয় রুমে গেল। টেবিলের উপর ব্ল্যাক কফি রাখা, মনে হয় কিছুটা খাইছে। নিলয় হাতে নিয়ে খেতে লাগলো। কি রে, তুই আমার কফি খাচ্ছিস কেন? সেদিন তুমি আমার খাইছো, আজ আমি তোমার খেলাম। ওইটাতে কিন্তু আমি থুতু দিচ্ছি। আমার ওসবে কিচ্ছু হয় না। ভালোবাসার মানুষের দেওয়া বিষও মধু ভেবে খাওয়া যায়। ওই, তোর কি জ্বর টর হয়েছে? হঠাৎ করে এত রোমান্টিক হয়ে গেলি কি করে? আমি সবসময় রোমান্টিক, শুধু তোমার চোখে সেটা পড়ে না। হয়েছে, আর ভাব নিতে হবে না। কি বললে তুমি? আমি ভাব নেই? যাও, আমি চলে যাচ্ছি। কি হলো, আমার নিলয় বাবু অভিমান করছে? আমি কারো বাবু না। ওলে, বাবুটা দেখে অভিমান করছে। এসো, তোমার অভিমান ভাঙিয়ে দেই। আবারও সব শুরু করছো? তুমি এই সমস্যা, কিছু করার আগেই লাফানো শুরু করস, আর কিছু করলে তো কি না কি করবি। কথা বলতে বলতে তানিয়া নিলয়ের একদম কাছে চলে আসছে।
লক্ষ্য করলো ও রহস্যময়ভাবে নিলয়ের মুখের দিকে তাকিয়ে আছে প্রায় 3 মিনিট পর। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? তোকে দেখি আমার পিচ্ছি নিলয় কত বড় হয়ে গেছে। তুমি মনে হয় ছোট রয়েছো। একটা আবদার করি, রাখবি? কি বলো? তোর শার্টটা খোল দূর, কি বলো? প্লিজ বাবু, খোল না, মাত্র একবার। অসম্ভব। তোকে আসলে রিকোয়েস্ট করে কোনো লাভ নাই, আমার জিনিস আমি যা ইচ্ছে করব। তানিয়া জোর করে নিলয়ের শার্টের বোতামগুলো খুলে ফেলল। হ্যাঁ, কি করছো? চুপচাপ দাঁড়িয়ে থাক। ওয়াও, কি? তোর বুকের ডান পাশের ওই তিলটা, ছোটবেলায় আমি কতবার তোর ওইটাতে কিস করছি। তোর এই তিলটার কারণে জানোস কত কিউট লাগে। বুঝছি, এখন সরো, অনেক রাত হয়েছে, আমি ঘরে যাব। যাবি? এর আগে আমি আমারটা আদায় করে নিব। কি বলো এসব? তানিয়া কোনো কথা না বলে ওর মুখটা নিলয়ের বুকের কাছে নিয়ে আসলো। নিলয়ের হার্টবিটটা বেড়ে যাচ্ছে। তানিয়া তার বুকের ডান পাশের তিলটাতে গভীরভাবে চুমু খেলো। নিলয় আবেশে চোখ বন্ধ করে জড়িয়ে ধরল। হুঁশ ফিরতেই ওকে ধাক্কা দিয়ে শার্টের বোতামগুলো লাগিয়ে যেদিকে আসছিল সেদিকেই নেমে যেতে লাগলো। ওই সাবধানে, পড়ে যাবি। রুমে এসে কিছুতেই ঘুম আসছে না ওর। চোখ বন্ধ করলেই সেই মুহূর্তটা চোখের সামনে ভেসে উঠছে নিলয়ের। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে কিছুটা লেট হয়ে গেল তার। তাড়াতাড়ি রেডি হয়ে নিল। নিচে গিয়ে দেখলো ছোট আপু প্রায় রেডি। তোরা দুটা কই যাস? না আসলে ভাই আমাকে নিয়ে আজ রেস্টুরেন্টে খাওয়াবে, তাই বলেছি হালকা ঘোরাও হবে। আচ্ছা, তা আমাকে তো বললি না কি নিলয়? আসলে না আপু, আমি এলাকাটা পুরো চিনি না, তাই ভাবলাম একটু হাঁটাহাঁটি করে আসি। আচ্ছা, সাবধানে যাস আর দুপুরের আগে বাড়ি ফিরে আসিস। ওকে আপু। তারা বেরিয়ে পড়লে একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে। সে মিথ্যা কথাটাও ঠিক মতো বলতে পারে না, একটু হলেই ধরা খেয়ে যেত। কি রে ভাই, তো তারও খবর দে, রথ দেখা কলার বাচ্চা দুটোই একসাথে হয়ে যাবে। কি সব বলছো? রেস্টুরেন্টে গিয়ে দেখলো রিয়াদ ভাই আগ থেকেই বসে আছে। তারা গিয়ে একসাথে বসলো। তোমরা এসেছো এতেই আমি খুশি, কিন্তু তোমাদের গুন্ডি বোন জানলে তো আস্ত রাখবে না। ছি দুলা ভাই, তোমার হবু বউকে এটা বলতে পারলা? বউ আর হতে দিলে তো। আসলে আপু, আব্বু আম্মুর বিষয়টা নিয়ে খুবই চিন্তিত, কারণ এখানে আমাদের পরিবারের নিরাপত্তার কথা জড়িত। এই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে চাই। কি কথা? আমার বাবা আবার তোমাদের ক্ষতি করার প্ল্যান করছে। আমি চাই না নিজের পরিবারের মানুষের সাথে বেইমানি করতে। আমার ওই বাড়িতে দম বন্ধ হয়ে আসে। তাহলে এখন কি করবে? তোমরা দিশাকে প্লিজ রাজি করাও, আমি তোমাদের সাথে থাকতে চাই। প্লিজ। ছোটবেলা থেকে বাবা শুধু ব্যবসা নিয়ে থেকেছে, অনেক লোককে ঠকিয়েছে। আমি চাই না পাপের টাকায় আর চলতে। প্লিজ তোমরা হেল্প করো। চেষ্টা করব, কিন্তু আফজাল সাহেব উনি কি রাজি হবেন? তুমি ওনার একমাত্র ছেলে, উনি তো আবার খুব সম্মানিত ব্যক্তি। ওই লোকটার মানার আর না মানার উপর কিছুই যায় আসে না। আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। তাহলে চলো আমাদের বাসায়। শালাবাবু, তুমি জানো না তোমার গুন্ডি বোনের জেদ সম্বন্ধে। এখন গেলে আমাকে খুন করতে পারে। আসলে তুমি আমাদের উপর ভরসা করতে পারছো না, এখন পরিস্থিতি আমাদের অনুকূলে। কিভাবে? তোমার বইয়ের সবচেয়ে বড় দুর্বলতা নিলয়। তোমার পক্ষে নিলয় বললে আপু আগুনেও ঝাঁপ দিবে, আর এটা তো সাধারণ একটা ক্ষমা। আর আপু এখনো তোমাকেই ভালোবাসে। কিভাবে বুঝলে? কাল যখন তুমি ফিরে আসলে রুমে গিয়ে সে কি কান্না। নিলয় লক্ষ্য করলো রিয়াদ ভাই কিছুটা খুশি হয়ে গেছে। প্লিজ হেল্প মি শালাবাবু। হেল্প করতে পারি, তবে আমরা দুজন আবার ফ্রিতে কিছু করি। এই না হলে আমার ভাই, একদম আমার মনের কথা বলেছিস। কথা দিচ্ছি, আমার লাইন ক্লিয়ার হয়ে গেলে তোমাদের দুজনের ব্যবস্থা খুব শীঘ্রই করে দেব। আমরা নিজেদের ব্যবস্থা নিজেরাই করতে পারি, বেশি না। আমাদেরকে নিয়ে ভালো কোথাও ঘুরতে নিয়ে গেলে আর রেস্টুরেন্টে খাওয়ালেই হবে, কি বলিস? আসলে যেহেতু আমাকে একটু বেশি কষ্ট করতে হবে, সেহেতু সাথে একটা আইফোন হলে মন্দ হয় না। এক কাজ করি, আমার কিডনি 2টা বিক্রি করে দেই। তাহলে আমরা সাথে নাই, কি বলিস আপু? আমি কি না করেছি নাকি? চলো। এখন আবার আমাকে কত কাজ করতে হবে। তোমার বোনের রাগ ভাঙানো কি এত সহজ? এরপর তিনজন বাসার উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু বাসায় ঢুকতেই দিশা, কোথায় গিয়েছিলে? ঘুরতে। আপু ঠাস করে ছোট আপুর গালে চড় বসিয়ে দিল। নিলয়ের দিকেও কেমন করে তাকাচ্ছে জানি। তুমি মারলে কেন? ভাই প্লিজ, তুই এসবের মধ্যে আসিস না। আমি কতবার বলেছি আমার এসব বিষয়ে তোরা জড়াবি না।
তোরা ভাবছিস তোরা আমাকে লুকিয়ে কোনো কাজ করতে পারবি? আমি এসব কি জন্য করি তোরা কি কিছু বুঝতে পারছিস না? তোদের কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? সরি আপু, আসলে এসব কিছু আমার প্ল্যানে হয়েছে, আর আমাদের সাথে আরেকজন এসেছে। রিয়াদ ভাই বসায় ঢুকলো। দিশা, আমার কথা একবার শোনো প্লিজ। তোমার সাথে আমার কোনো কথা নেই। আমি আর ওই বাড়িতে যেতে চাই না, প্লিজ আমাকে তোমাদের সাথে রাখবে। আমি তোমাকে হারাতে চাই না। বাহ, ভালোই তো নাটক শিখেছো। বাবার অসম্পূর্ণ কাজ কি সম্পূর্ণ করতে এসেছো? প্লিজ দিশা, আমার বাবার কাজের শাস্তি কেন আমাকে দিচ্ছ? আমি আর ওই লোকটার কাছে যেতে চাই না, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তানিয়া এসে এসব দেখে এক কোণে দাঁড়িয়ে রইল। নিলয়েরও সেদিকে লক্ষ্য নেই। তুমি ভালো হও কিংবা খারাপ হও সেটা আমার দেখার বিষয় না। তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এসব আবেগ কিছুদিন হলেই কেটে যাবে। রিয়াদ ভাই গিয়ে আপুর সামনে হাঁটু গেড়ে বসে। আমাকে তোমাদের বাড়ির কাজের লোক বানিয়ে হলেও রেখে দাও। ওই দুর্নীতির টাকায় আর খেতে চাই না। আপু, আজ তোমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কি বলিস ভাই? আমি যা বলছি ভেবেই বলছি। হয় ওনাকে এই বাড়িতে রাখবে, নয়তো ওনার সাথে আমিও চলে যাব। প্লিজ ভাই, এমন শর্ত দিস না। তোর যা ইচ্ছে কর, শুধু আমাকে ছেড়ে যাস না। বলেই রুমে চলে গেল দিশা। কিরে, ভালোই তো অভিনয় করলি। কি বলো ছোট আপু, কেমন অভিনয় করলাম? এখন তোর গার্লফ্রেন্ড সামনে থাকলে তোদের দুজনকে নিয়ে একটা সিনেমা বানিয়ে ফেলতাম। তুমি সবসময় এরকম করো। নিলয় দেখলো তানিয়া অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। সে ভয়ে ঢোক গিলল। দুলাভাই, কি হলো, কাজ এখানেই শেষ নাকি? না, একটু রেস্ট নিচ্ছি, হাঁপিয়ে গেছি। সবাই একত্রে হেসে উঠল। রুমে এসে বসে রইল নিলয়। একটু পর তানিয়া এসে দরজা লাগিয়ে দিল। কি হলো, দরজা বন্ধ করছিস কেন? তোর গার্লফ্রেন্ড কে? কেন তুমি? তাহলে আপু কার কথা বললো? নিলয় সেদিনের সব ঘটনা খুলে বলল। তানিয়া হেসে উঠল। আমাকে এখন প্রপোজ কর। ও তাই বুঝি? হুম। এই মেয়ে, বউ হতে চাও? বউ হলে আমাকে ভীষণ ভালোবাসতে হবে। আমাকে প্রতিদিন খাইয়ে দিতে হবে। আঁচল দিয়ে আমার মুখের ঘাম মুছে দিতে হবে। চুলগুলো খোলা রাখতে হবে। হাত ধরতে দিতে হবে। আমি প্রচুর দুষ্টুমি করি, আমার সাথে তোমাকেও দুষ্টুমি করতে হবে। এক কাপ চা ভাগ করে খেতে হবে। আমিও ভীষণ ভালোবাসবো। আমিও খাইয়ে দিব, শাড়ি পরিয়ে দেব, আমার ডান বাহুতে শুতে দিব। প্রতিদিন জড়িয়ে ধরে ঘুমোবো, একসাথে বৃষ্টিতে ভিজবো। রাতের বেলায় রাস্তায় হাঁটা আমার ভীষণ ভালো লাগে। আমার সাথে হাঁটতে হবে। পায়ে ব্যথা হলে কোলে নিতে পারবো এনি টাইম। এক আইসক্রিম দুজনে খাবো। অসুস্থ থাকলে রান্না করে খাইয়ে দেব। যথেষ্ট পরিমাণ লম্বা আছি, বুকের মধ্যে মাথা রাখা কোনো ব্যাপারই না। সিরিয়াল দেখা একদমই চলবে না। বাচ্চা কাচ্চা হলে তাদেরকে চড় থাপ্পড় দেওয়া যাবে না। আদর করতে হবে, আর একটু একটু ঝগড়া করব। তবে বাপের বাড়ি যেতে পারবে না। অভিমান আমি ভাঙাবো শেষমেশ। একদম 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়তে হবে, কিন্তু সাথে আমাকেও পড়াতে হবে। কারণ এই ইহকালে নয়, পরকালেও একসাথে থাকতে চাই। কে রাজি তো? মনটা দিলাম তোমার হাতে, যতন করে রেখো হৃদয় মাঝে। ছোট্ট করে আমার ছবি এঁকো, স্বপ্নগুলো দিলাম তাতে। আরো দিলাম আশা, মনের মতো সাজিয়ে নিও আমার ভালোবাসা। এভাবেই সারা জীবন আমার পাশে থাকবে তো? আমি তো তোমাতে আসক্ত হয়ে পড়েছি। রাতে ঘুমোতে পারি না, চোখ বন্ধ করলেই তুমি সামনে চলে আসো। অনেক প্রার্থনা করে পেয়েছি তোমায়, অনেক যত্ন করে রেখেছি তোমায়। তোমাকে ভোলার কথা ভাবতেই পারি না, কারণ ভাগ্যের রেখা থেকে ছিনিয়ে এনেছি তোমায়। তোমায় ভোলার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। হে প্রিয়, যেদিন আমি তোকে ভুলে যাব, ধরে নিও আমি আর এই পৃথিবীতে নেই। দূর আকাশের কোনো তারা হয়ে গেছি। নিলয় গিয়ে ওকে জড়িয়ে ধরল। তোমায় আমি শুধু ইহকালে না, পরকালেও চাই। আল্লাহ যেন তোমার আর আমার মরণ একসাথে দেয়। একটু পর তারা বাইরে চিৎকারের আওয়াজ শুনল। লাফ দিয়ে উঠে গেল। গিয়ে যা দেখলো তা দেখে হাসি কিছুতেই থামিয়ে রাখতে পারল না। তাই হো হো করে হেসে দিল সবাই। দিশার রাগ ভাঙানোর জন্য রিয়াদ দরজার সামনে বসে পড়েছিল। অনেকক্ষণ যাবার পর দিশা জোরে দরজাটা ধাক্কা দেয়। তখন রিয়াদ ছিটকে পড়ে, কাতরাচ্ছে। আরে দুলা ভাই, এইটুকুতে এই হাল? এখনো যে কঠিন পথ পাড়ি দিতে হবে। কিরে, কাকে দুলাভাই বলছিস? কেন, রিয়াদ ভাইকে। ও কিভাবে তোর দুলাভাই হলো? কেন, তুমি বিয়ে করলে উনি আমার কি হবে? আমি ওকে বিয়ে করতে যাব কেন? দেখ ভাই, তোর কথায় আমি ওকে থাকতে দিয়েছি বলে এই ভাবিস না আমি সব ভুলে গেছি। ভাই সাহেব ওঠেন। ছাদে গিয়ে সবাই টিম মিটিং এ বসলো। নিলয়, দিশা, তানিয়া আর রিয়াদ ভাই। কি করে তোমার বোনকে ইমপ্রেস করা যায় বলো তো? কিছুতেই কাজ হচ্ছে না। লাইফে রিস্ক নিতে হবে ভাইজান, না হলে সফল হতে পারবেন না। কি বলছো এসব?
মাথার উপর দিয়ে যাচ্ছে। বলতে পারি, তবে তুমি কি রিস্ক নেওয়ার জন্য প্রস্তুত? কিরকম রিস্ক? আজকে থেকে তোমাকে উল্টো পথে হাঁটতে হবে। এই যাত্রায় হয় তুমি আপুকে পাবে, না হয় চিরতরের জন্য হারাবে। ধুরু আপু, তোমার সব বস্তা পচা আইডিয়া। আর তুই তো সব জানতা। আপু তুমি বলো। আমার কিন্তু ভয় করছে। ভীতু হলে হবে না, মনে সাহস রাখতে হবে। তাহলে বলো কি প্ল্যান? আজ থেকে তুমি আপুকে ইগনোর করবে, আর ওকে দেখলেই ফোন বের করে কারোর সাথে রোমান্টিক কথা বলবে। দেখবে আপু যদি সত্যিই তোমাকে ভালোবাসে, তাহলে কাজ হবে। রিয়াদ ভাই, বুঝে শুনে কাজ করো, পরে কিন্তু পছতাতে হবে। এই নিলয়, ফোন করে ফেলবো। তোর সাথে বাদি যদি কাজ হয়ে যায়, রিয়াদ ভাইয়ের দেওয়া আইফোন আমি নেব। ওকে, বাজি রইল। ভাইয়া আপনি ওর কথায় কান দিয়েন না। আপুর কথা মতো কাজ করেন, দেখবেন আমার মনে হচ্ছে কাজ হবে। কারণ মানুষ যত যাই করুক, নিজের ভালোবাসার মানুষকে কারোর সাথে শেয়ার করে না। তাহলে চলো আমাদের নিয়ে ঘুরতে। ও তাইলে চলো। নিচে এসে আমরা সবাই মিটিমিটি হাসছি। এটা দেখে দিশা জিজ্ঞাসা করলো, কিরে নিলয়, তোরা এমন হাসছিস কেন? আজকে একটা জায়গায় যাব। কোথায় যাবি? কোনো দরকার নেই দুপুরবেলা বাইরে যাওয়ার, বিকেলে যাবি। শুধু আমি না, ছোট আপু, তানিয়া, রিয়াদ ভাই সবাই যাবে। কোথায় যাবি সেটা তো বল। তুমি তো রিয়াদ ভাইকে পাত্তা দিলে না। এখন আমরা ওর সাথে ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, মানে ডেটিং এ। কি কি জেলাস ফিল হচ্ছে? তোদের যেখানে ইচ্ছে যা, আমার কি। বলে রুমের দিকে হাঁটা শুরু করলো। রিহাদ ভাই ওষুধ কাজ করা শুরু করে দিয়েছে। আমার কিন্তু এখনো ভয় করছে। তোরা দুইটা কি পুরুষ? এবার নিলয় আর থেমে থাকতে পারলো না। খবরদার, আমাদের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলবে না। ঠিক কথা শালা বাবু। এখন ঝগড়া শেষ করবে নাকি যাবে? ও হ্যাঁ, চলো। কিন্তু একটা কথা বলো তো, কে আপুকে আমাদের খবর পাচার করে? আমি জানি। চলো আজকে দেখবে এই টিশার্ট খেল। তোমার উপরেই ভরসা প্রিয় শালী, আমার মুখে দিও না চুনকালি। সবাই হেসে বেরিয়ে পড়লো। গাড়িতে উঠতেছে তখন দিশা তাদের ড্রাইভার ইমরানকে কল করে। ইমরান ভাই, তুমি ওরা কোথায় যায় সব খবর আমাকে জানাবা। ওকে আপামনি, আপনি কোনো চিন্তা করবেন না। গাড়ি গিয়ে একটা রেস্টুরেন্টের সামনে থামলো। সবাই নেমে ভিতরে গেল, শুধু তিশা বাদে। তিশা ইমরানের কাছে গিয়ে বলল, ইমরান ভাই তুমি 500 টাকা রাখো, কিছু খেয়ে নিও। আমরা একটা দরকারে এসেছি, ভিতরে যাবো। আমি এখানেই খেয়ে নিই। আমরা এখানে একটা পার্সোনাল কাজে এসেছি, তুমি একটু বাইরে থাকো। ওকে। ইমরানের বাচ্চা, এখন দেখো তোমার কি করি। আপু এসবের মানে কি? তোরা শুধু দেখে যা। এখন ইমরান আপুকে কল করবে, এর আগে আরেকটু খেলাটা জমিয়ে নিতে হবে। রিয়াদ ভাই তুমি আর তানিয়া ওই কোনার টেবিল কাছে বসো, আর ব্যাগে যে ওড়নাটা এনেছি ওটা দিয়ে মুখ ঘুরে রাখবি। সবাই দিশার কথা মতো কাজ করলো। ইমরান ভাই দূরে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। রেস্টুরেন্টের গ্লাসের ভিতর দিয়ে নিলয়ের দেখা যাচ্ছে। রিয়াদ ভাই তুমি তানিয়ার হাতটা ধরো। আপামনি, এখানে তো আমাকে ওরা ঢুকতে দেয়নি। কেন? মনে হয় রিয়াজ স্যার কোনো একটা মেয়ের সাথে দেখা করতে এসেছে। তুমি কি করে বুঝলে? রেস্টুরেন্টের গ্লাসে দেখা যাচ্ছে রিয়াজ স্যার একটা মেয়ের হাত ধরে বসে আছে, মেয়েটার মুখ দেখা যাচ্ছে না। আচ্ছা, ওকে লক্ষ্য রেখো। ওকে। চলো আমাদের কাজ শেষ, খবর জায়গা মতো পৌঁছে গেছে। এখন যা হবার বাড়িতে হবে, বাড়িতে যাওয়ার পর শুরু হবে আসল খেলা। ভয় ভয় সবাই বাড়ির দিকে পা বাড়ালো। ওমা, এ কি পরিস্থিতি! পুরাই স্বাভাবিক, যেন কিছুই হয় নাই। রিয়াদ দিশাকে দেখে কানে ফোনটা নিয়ে কথা বলতে বলতে রুমের দিকে যাচ্ছে। দিশাও পিছন পিছন যাচ্ছে দেখে নিলয় আর দিশা গিয়ে লুকিয়ে পড়ল। আরে জান, তুমি চিন্তা করো না, আমি তো আছি। তুমি বললে আজই তোমাকে বিয়ে করব। আপু পিছন থেকে রিয়াদ ভাইয়ের কলার চেপে ধরলো। কি হচ্ছে কি দিশা, সারো, আমি ইম্পর্টেন্ট কথা বলছি। আমার থেকে ইম্পর্টেন্ট? আজ তোকে খুন করেই ফেলবো। কেন? রেস্টুরেন্টে গিয়ে মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করবা আর এখানে এসে আমাকে ভালোবাসার বাণী শোনাবা, তা তো হবে না। বিশ্বাস করো দিশা, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমি সব কিছু রেখে তোমার কাছে চলে এসেছি। আমি চাই না ওই পাপের রাজ্যতে আবার ফিরতে। প্লিজ তুমি আমাকে ইগনোর করো না। তোমার চোখে আকাশ আমার, তোমার চোখে বৃষ্টি, তোমার চোখে দেখি আমি ভালোবাসার দৃষ্টি। ওমা তাই? ক্ষমা করতে পারি, একটা শর্ত আছে। বলে দেখো, জীবন দিয়ে দেব। এখন সারাদিন কান ধরে উঠবোস করো। কি? কান ধরে উঠবোস করতে বলেছি, এই না বললা জীবন দিয়া দিবা। রিয়াদ কান ধরে উঠবোস করছে আর নিলয় আর তিশা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। দেখো রিয়াদ, তোমাকে আমি একটা সুযোগ দিচ্ছি, তাই বলে ভেবো না আমি তোমার উপর নজর রাখবো না। আমার কাছে সবার প্রথমে আমার ভাই বোন, তারপর সবকিছু।
যদি তোমার কারণে কখনো আমার ভাই বোন কষ্ট পায় তাহলে সেদিন তোমার জীবনে শেষ দিন হবে। আজ তোমার সামনে কথা দিচ্ছি, ওরা আমারও ভাই বোন। ওরা বাবা মায়ের আদর ভালোবাসা পায়নি তো কি হয়েছে, আমরা দুজন ওদের আগলে রাখবো। এখন কান ছাড়ো। দিশা যেই রিয়াদ ভাইকে জড়িয়ে ধরেছে, নিলয়রাও লাফ দিয়ে উঠল। কিরে তোরা এখানে কেন? বারে, তোমরা শান্তিতে প্রেম করবা আর আমরা আমাদের প্রাপ্যটা নিতে আসবো না? কিসের প্রাপ্য? এই যে তোমাদের মিল করতে কতটা অভিনয় করতে হলো। কিসের অভিনয়? এটা তুমি বুঝবে না বোনু, ওটা আমাদের ব্যাপার। কি দুলা ভাই? বোন, তোদের পায়ে পরে আসিস। একটা রোমান্টিক মোমেন্ট দিলি তো নষ্ট করে। আমরা আমাদের প্রাপ্য না পেলে কোথাও যাব না। যাও, আজ রাতে আমার পক্ষ থেকে পার্টি দিলাম। সেইখানে আরো একটা ঘটনা ঘটবে। আজকে রাতের পার্টিতে আর কি ঘটনা ঘটবে জানতে হলে আমাদের সাথেই থাকুন, আর কমেন্ট করে জানান গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে। দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি আপলোড দিব।